এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরেই মাঠে নামার ঘোষণা দিল আওয়ামী লীগ। ডক্টর ইউনূসের কপাল পোড়াতে আবারও রাজপথে নামার ঘোষণা দিল ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা। এদিকে আবারও শেখ হাসিনার ফোন রেকর্ড ফাঁস, সকল নেতাকর্মীদের ঢাকার দখলের আদেশ দিল হাসিনা। ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কারণ কি? বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে এই শিরোনামে। যে বাংলাদেশ থেকে যদি আমাদেরকে এই ইউনূসকে হটাতে হয় এবং ইউনূসকে যদি বিতাড়িত করতে হয়, বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের আন্দোলনের ধরন ঠিক করতে হবে। ঘটনার সত্যতা আসলে কতটুকু সেটা তো জানি না, কারণ সমন্বয়কদের শত্রু এখন শুধুমাত্র যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বিষয়টা কিন্তু তা না। তবে যেই খেলাটা শুরু হয়েছে, দোষটা চলে আসছে ছাত্রলীগ, আওয়ামী লীগের উপরে। তবে আমরা কমেন্টের মধ্যে দেখছি বা ছাত্রলীগ, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে দোষী সাব্যস্ত করে যারা দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ জানাবো আজকের সংবাদটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং অন্য দিনের তুলনায় একটু বেশি খেয়াল করবেন। দর্শক, ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেছেন শপথের মাধ্যমে এবং এই শপথ গ্রহণকে কেন্দ্র করে মহা খুশি আওয়ামী নেতাকর্মীরা। রীতিমতো ডক্টর ইউনূসকে হরানোর জন্য বা ক্ষমতা থেকে তাড়ানোর জন্য নতুন রোড ম্যাপ ঘোষণা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যে কোনো সময় মুহা ডাক নিয়ে রাজপথে ঘোষণা পড়ার দাবি। দর্শক, চলুন এ বিষয়ে আমরা আওয়ামী লীগ কতটা খুশি হয়েছে। রীতিমতো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই কিন্তু ছাত্রলীগের দেখা মিলেছে। রীতিমতো ছাত্রলীগ সমন্বয়কদের পিটিয়েছে, আমরা সেটাও দেখব। পাশাপাশি চলুন আমরা শুরুতে দেখে আসি আওয়ামী লীগের যে নতুন কর্মসূচি ঘোষণা হচ্ছে সেটা শুনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন যে ডক্টর ইউনূসকে আপনারা কতদিন ক্ষমতায় চান কিংবা শেখ হাসিনাকে কত দ্রুত ক্ষমতা ফিরিয়ে দেওয়া উচিত। তো দর্শক, কথা নয়, চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি। বলবো যে আন্দোলনের ধরন নিয়ে কথা বলবো, যে বাংলাদেশ থেকে যদি আমাদেরকে এই ইউনূসকে হটাতে হয় এবং ইউনূসকে যদি বিতাড়িত করতে হয়, বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের আন্দোলনের ধরন ঠিক করতে হবে। কারণ আন্দোলনের ধরন বাংলাদেশকে, বাংলাদেশ আমাদেরকে রক্ষা করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ পশ্চিমা বিশ্বগুলো বা অন্যান্য দেশগুলো আমাদেরকে হয়তো আন্তর্জাতিকভাবে সহযোগিতা করতে পারবে, কিন্তু এই দেশকে রক্ষা করতে হলে দেশের মানুষকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সেই দায়িত্বটা, লোকাল দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে। সেই জন্য আমাদের একটা আন্দোলনের ধরন, গতি প্রকৃতি কি হবে সেটা নিয়ে আমাদের এখন থেকে ভাবনা রাখতে হবে, পরিকল্পনা রাখতে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অচিরেই, খুব শীঘ্রই উনি ঘোষণা দিবেন যে উনি কখন আসবেন বাংলাদেশে, কিভাবে আসবেন, উনি ঘোষণা দিবেন। কিন্তু উনি ঘোষণা দিবেন, কিন্তু সেই ঘোষণাটা বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে আমাদের রাজনৈতিক আমাদেরকে সেই ঘোষণাটা বাস্তবায়ন করতে হবে। নেতাকর্মীদেরকে আমাদের ঘোষণাটা বাস্তবায়ন করতে হবে। তো সেই জন্য আমাদের এখন থেকে আন্দোলনের গতি প্রকৃতি কি হবে, যেদিন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবেন, সেদিন আমাদের কত লক্ষ লোক আসতে হবে, কোথা থেকে আসতে হবে, কিভাবে আসতে হবে, সেই প্রক্রিয়াগুলো আগে থেকে আমাদেরকে সকলকে অবহিত হতে হবে এবং সেই প্ল্যান মোতাবেক যেন আমাদের আগে থেকেই কাজ করতে হবে। ব্রিটিশ স্ট্যান্ডার্ড বুঝেন, যে আগে থেকেই সবকিছু পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, আগে থেকে সবকিছু প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তো সেই জন্য আমি বলছি যে আপনারা যারা বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যারা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে দেখতে চান এবং উনি যেদিন আসবেন সেদিন আমাদের আন্দোলনের ধরন প্রকৃতিটা হবে এরকম, যে ধরেন আমাদের গোপালগঞ্জে 13 লক্ষ ভোটার আছে। গোপালগঞ্জে 13 লক্ষ ভোটার থেকে আমার সাথে গোপালগঞ্জের লোকজনের যে কথা হয়েছে, যারা প্রায় 10 লক্ষ লোক ঢাকায় আসতে পারবে। 13 লক্ষ থেকে 10 লক্ষ লোক মিনিমাম ওরা ঢাকা আসতে পারবে। এখন তাহলে একটা জেলা থেকে যদি 10 লক্ষ আসতে পারে, এটা আমরা রিজার্ভে রাখলাম। তারপর বাকি জেলাগুলো নিয়ে আমরা কথা বলি, যে আমাদের বাংলাদেশে প্রায় 1 কোটি একটিভ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী আছে, যারা সরাসরি আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ সহ এই নেতাকর্মী, এই সংগঠনগুলোর সাথে জড়িত এবং ইউনিয়ন, ওয়ার্ড থেকে নিয়ে জেলা, উপজেলা, নগর, মহানগর পর্যন্ত সবগুলো ইউনিটে প্রায় 1 কোটি একটিভ নেতাকর্মী আমাদের আছে। আচ্ছা, আমাদের যদি 1 কোটি একটিভ নেতাকর্মী থাকে, এইবার আন্দোলনে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যখন মার্চ টু ঢাকা ঘোষণা করব, আমরা যখন ঢাকায় আসব,
যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবেন, সেদিন যখন উনি ঘোষণা দিবেন, তখন আমরা ঢাকার দিকে ঢাকায় আসবো। তো এইবার আমাদের ব্যতিক্রম যে কাজটি করতে হবে, আমি বাংলাদেশের এই কাজ অনলাইনে কাজ করতে গিয়ে আমার সারা বাংলাদেশের নেতা কর্মীদের সাথে, বিভিন্ন প্রত্যঞ্চলের মানুষের সাথে কথা বলে আমি যেটুকু জেনেছি, যে মানুষ বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ আবাল বনিতা প্রত্যেকটি মানুষ এই বঙ্গবন্ধুকে এবং বঙ্গবন্ধু পরিবারকে ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে, এই দেশকে ভালোবাসে। তারা বঙ্গবন্ধু কন্যার জন্য জীবন উৎসর্গ করতে চায়। তাহলে এখন আমাদের কি করতে হবে, যে আমাদের সেটাকে কাজে লাগাতে হবে। আমাদের সেই আন্দোলনটা এমন ভাবে, একটা আন্দোলনের, যেমন আমরা 28 অক্টোবরে যে কাজটা করেছিলাম, এরকম একটা ড্যাশিং মেথড, একটা আন্দোলনে একদিনে বাংলাদেশ থেকে এই ইনুস সহ সকল অপশক্তিকে ওয়াইপ আউট করে দিতে হবে। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে সেটা হচ্ছে যে আমাদের এই 1 কোটি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী আছে। তো আমাদের এইবার যে কাজটি করতে হবে, 1 কোটি নেতাকর্মীদের আমাদের আন্দোলনটা একটু ভিন্ন আঙ্গিকে করতে হবে। যেমন আমরা যেটা করব, যে সেটা হচ্ছে আমাদের ঘরে যেই সব সদস্যরা আছে, মহিলারা আছে, বাচ্চারা আছে, বৃদ্ধরা আছে, প্রত্যেকেই তার পরিবার পরিজন, স্ত্রী, কন্যা, সন্তান, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, সবাইকে নিয়ে একসাথে আমরা মার্চ টু ঢাকা ঘোষণা করতে হবে। মানে সোজা কথা, এই আন্দোলনে যেন শিশু থাকে, এই আন্দোলনে যেন তরুণরা থাকে, এই আন্দোলনে যেন বৃদ্ধরা থাকে, মহিলারা থাকে, নারী থাকে, সকল শ্রেণীর মানুষের প্রেসার একটা উপস্থিতি যেন এই আন্দোলনে থাকে। ধরেন কেন এটার কি ফজিলত, কি কারণ, কি এগুলো ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, সেগুলো অন্য সময় ব্যাখ্যা করবো, এবং সবগুলো সব কথা এখানে ডিসক্লোজ করা যাবে না। বাট আমাদের খেয়াল রাখতে হবে, এইবার আমাদের ঘরের বাচ্চা, শিশু, বৃদ্ধ, মহিলা, নারী, ভাই বোন সবাইকে নিয়ে আমাদের আন্দোলনে আসতে হবে। যদি আমরা 1 কোটি নেতা কর্মী যদি আমাদের থাকে, তাহলে আমাদের এভারেজে যদি একটা ঘরের মধ্যে 4 জন করে লোক থাকে, এভারেজে কারো ঘরের 7 জন, 3 জন, 2 জন, এবার আমি ধরে নিলাম যে এভারেজে প্রত্যেকটা ঘরে যদি আমাদের 4 জন করে লোক থাকে, তাহলে আমাদের জনসংখ্যা হবে 4 কোটি। তাহলে একবার চিন্তা করে দেখেন, যে 4 কোটি লোক যদি আমরা একসাথে ঢাকার দিকে রওনা দিই, আমরা ঢাকাতে যদি আসি শেখ হাসিনাকে রিসিভ করার জন্য, এই পুরো বিশ্বের মধ্যে ইতিহাস হয়ে যাবে। সেদিনই বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘোষণা হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে একটা প্রক্রিয়া, আর আরেকটা হচ্ছে খেয়াল রাখবেন, যে আপনাদের আমাদের সবার হাতে হাতে যেন আমাদের লগি বইটা থাকে। আমরা নারী, পুরুষ, ছেলে মেয়ে, বাচ্চা, বয়স্ক সবাই একসাথে আসবো, প্লাস আমাদের সাথে সবার যেন আমাদের হাতে হাতে লগি বইটা থাকে। কোনো অপশক্তি যদি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে বা বাধা দেওয়ার চেষ্টা করে, আমরা যেন সাথে সাথে তাদেরকে প্রতিহত করে আমাদের যে গন্তব্যস্থল ঢাকা এয়ারপোর্ট, আমাদের যে গন্তব্য ঢাকা, আমরা যেন সে ঢাকায় এসে আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রিসিভ করতে পারি। সেই জন্য এই প্রস্তুতিটা আমাদের থাকতে হবে। আন্দোলনের 2টা ঘটনার সত্যতা আসলে কতটুকু সেইটা তো জানি না, কারণ সমন্বয়কদের শত্রু এখন শুধুমাত্র যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বিষয়টা কিন্তু তা না। তবে যেই খেলাটা শুরু হয়েছে, দোষটা চলে আসছে ছাত্রলীগ, আওয়ামী লীগের উপরে। তবে আমরা কমেন্টের মধ্যে দেখছি, বা ছাত্রলীগ, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে দোষী সাব্যস্ত করে যারা প্রকৃত অপরাধী তারা আড়ালে চলে যাওয়ার চেষ্টা করছে। কারণ সমন্বয়কদের এখন শুধুমাত্র আওয়ামী লীগের শত্রু মনে করে না, আরও অনেকেই কিন্তু আসলে শত্রু মনে করছে। তবে সমন্বয়কদের জন্য খুবই খারাপ সংবাদ হচ্ছে কি, আপনি একা একা রাস্তায় হাঁটছেন, হয়তো আপনি টেলিভিশন টক শোতে অনেক বড় নেতা বা লোকাল পর্যায়ে অনেক বড় নেতা এই মুহূর্তে আর কি, কিন্তু লোকালি বা মাঠের শক্তিতে আপনার ওরকম কোনো শক্তি নাই, কিন্তু একটা টিম হয়েছে, আপনি একজন বড় পদে পাইছেন। আর এরকম পদে যারা আছে তাদের জন্য খুবই খারাপ সংবাদ হচ্ছে, তাদের উপরে যে কোনো সময় যে একটা বড় ধরনের আক্রমণ ঘটতে পারে, এইটার একটা ট্রেইলার আজকে আমরা দেখছি। আর দায়ী করা হচ্ছে ছাত্রলীগ, যুবলীগকে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাসের উপর হামলা হয়েছে। হামলার প্রেক্ষাপটটা ছিল কি, যে আমরা সংবাদ সম্মেলন করা হয়েছে, তো বলা হচ্ছে যে গত রোববার মানে গতকালকে সন্ধ্যায় এই ফরাস সহ বেশ কয়েকজন শহরের আকুর টাকুর পাড়ার ওয়াফেল টাইমের সামনে তারা বসেছিল। এই সময় হঠাৎ করেই 5-7টি মোটরসাইকেল তাদের সামনে এসে থামে। এর মধ্যে মোটরসাইকেল থেকে একজন নেমে তাকে দাঁড়াতে বলে এবং আরেকজন ওখানেই বসতে বলে। পরে তারা তাকে দোকানের ভেতর যাওয়ার জন্য বলে, তো সেই দোকানের ভেতর যাওয়ার জন্য রাজি না হলে তাকে ধরে দোকানের ভিতর মানে একদম কোলে তুলে নিয়ে ঢুকানো হয়। এরপর সেখানে তাকে ইচ্ছে মতো মারতে থাকে, আর মারতে মারতে তার জ্ঞান হারানোর আগ পর্যন্ত তারা
কন্টিনিউ মারতেই থাকে, শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে বুটের লাঠির আঘাত তারা করতে থাকে। পরে শহরের মুসলিম পাড়ার একটি গলিতে নিয়ে তাকে আটকে রাখে। তিনি বলেন যে বিষয়টি জানতে পেরে আমার সহকর্মীরা তারা সেইখান থেকে এসে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তিনি সদর থানায় একটা মামলা করেছেন। হামলাকারীদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে তাদেরকে দেখেছেন। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী হিসাবে তিনি দাবি করেছেন, আর তাদেরকে দ্রুত গ্রেপ্তারেরও তিনি দাবি করেছেন। আপনার এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি সাহেব বলছেন, যারা এই সমন্বয়কের উপর হামলা করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, বা তিনি গ্রেপ্তারের চেষ্টা করছেন, পুলিশ অভিযান চালাচ্ছে। এখন এখানে মূল ফোকাস ইস্যুটা আমরা যেটা আলোচনার মধ্যে করতে চাই, সমন্বয়কদের নিরাপত্তা। বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পর অটো শত্রু হয়ে গেছে তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের। এর বাহিরে গেল ৫-৬ মাসে তাদের বিভিন্ন বক্তব্যের কারণে কিন্তু তারা অনেকেরই শত্রুতে পরিণত হচ্ছেন। আবার ব্যক্তি জীবনে আমার আপনার অনেকেই শত্রু আছে না? আমরা রাজনীতির বাইরে কিন্তু ব্যক্তি শত্রু অনেকেই লালন পালন করি। তো এখন দেখা গেছে কি, বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে যে কোনো জায়গায় ব্যক্তিগত শত্রুতা হোক, পারিবারিক শত্রুতার কারণে হোক, লোকাল কোনো শত্রুতার কারণে হোক, আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে শত্রুতার কারণে হোক, যখনই কোনো সমন্বয়কের গায়ে হাত ওঠে তখন কিন্তু প্রথমে নাম চলে আসে ছাত্রলীগ, আওয়ামী লীগ করছে। এটা জাতির একাংশ আমরা বিশ্বাসও করে ফেলছি, কিন্তু প্রকৃতপক্ষে সবগুলা ঘটনায় যদি ছাত্রলীগ, যুবলীগ জড়িত হয় তাদেরকে গ্রেপ্তারের দাবি জানায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সবগুলা ঘটনায় কি তারা জড়িত, নাকি এখানে প্রকৃত যারা অপরাধী তারা অনেকে পার পেয়ে যাচ্ছে? কারণ আমার কাছে মনে হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কি আসলেই এতটা মাথা খারাপ অবস্থায় আছে যে প্রকাশ্যে গিয়া তারা মানে মুখ দেখাইয়া একজন সমন্বয়ককে তুলে নিয়ে আসতেছে, আবার সেই সমন্বয়ক তাদেরকে চিনতেছেও তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মী। মানে বিষয়টার মধ্যে একটু তো ঝোল ফিল হচ্ছে আমার কাছে। তবে তিনি যেহেতু বলছেন তিনি তাদেরকে চিনেন। ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কারণ কি? বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে এই শিরোনামে। আজকে একটা ঈদের দিন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের, তারা একটা বিরাট পরিবর্তন আশা করে এরকম যে বাংলাদেশের উপর হয়তো চরম নিষেধাজ্ঞা দেবে, অথবা ডোনাল্ড ট্রাম্প যে মানুষ হয়তো নোটিশ দিয়ে দেবে 1 মাসের মধ্যে ক্ষমতা ছাড়ার জন্য, শেখ হাসিনাকে আবার তার পদে বসানোর জন্য। এমন একটা খুশিতে বেশ গদগদ। তো সেটা অনেকেই লক্ষ্য করছে, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিও সেটা লক্ষ্য করেই এই রিপোর্টটি করেছে এবং বিভিন্ন জনের বক্তব্যও নিয়েছে। তবে বক্তব্যটা মিশ্র। একেবারে আওয়ামী লীগের যারা কঠিন সমর্থক তারা তাদের খুশির অভিব্যক্তি প্রকাশ করছে যুক্তি দিয়ে, আবার বিপরীত যুক্তিও অন্যান্যরা দিচ্ছে। কি সেটা? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আজ 2য় মেয়াদের জন্য শপথ নিচ্ছেন এবং এটি ঘিরে বাংলাদেশে কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে। নেতাকর্মীরা অনেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন যাতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার ঘটনায় তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। এর মধ্যেই বাংলাদেশে কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগের ঘটনাকেও ট্রাম্পের খেলা উল্লেখ করে পোস্ট দিয়েছেন দলটির অনেক কর্মী সমর্থক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দল ও সরকারের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন যে তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে যাদের সমর্থন জুগিয়েছে ট্রাম্প প্রশাসন সেটি করবে না বলেই তারা মনে করছেন। যদিও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন আসার পরেও বাংলাদেশ বিষয়ে তাদের অবস্থানের খুব একটা পরিবর্তন হবে বলে তিনি মনে করেন না। আজকে দেখেন বাংলাদেশের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তার প্রতি সমর্থন, তার সরকারের কর্মকাণ্ডের প্রতি সমর্থন দিয়েছেন। কিছু কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, সাংবাদিকদের গ্রেপ্তার, তারপরে সংখ্যালঘুদের উপর নির্যাতন বিষয়। কিন্তু সামগ্রিকভাবে ইউনূস সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন বা এবং অঙ্গীকার ব্যক্ত করেছেন। ঠিক ঘটনাক্রমে আজকে হয়তো কাকতালীয়ভাবে মিলে গেছে। রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে কূটনৈতিক ক্ষেত্রে কিছু ঘটুক আর না ঘটুক, বাংলাদেশের রাজনীতিতে এর মনস্তাত্ত্বিক গুরুত্ব রয়েছে বলেই কাউকে কাউকে উজ্জীবিত দেখা যাচ্ছে বলে মনে করেন তিনি। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে একটি টুইট করেছিলেন যা আলোচনায় ঝড় তুলেছিল। যদিও অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মনোযোগ আকর্ষণের জন্য তিনি সেটি করে থাকতে পারেন। বাংলাদেশে বর্তমান সরকার সবসময় ধর্মীয় কারণে নিপীড়নের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে আসছে। মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন যে ডোনাল্ড
ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ বাংলাদেশের বর্তমান সরকারের সমর্থকদের জন্য যেমন অস্বস্তির কারণ হবে, তেমনি এটি আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উজ্জীবিত করবে। এর কারণ হিসেবে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যাদের পছন্দ করে না তারা বাংলাদেশে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বিশেষ পছন্দ করে। ফলে আমরা মনে করি ইউনূস সাহেব বাইডেন প্রশাসনের যেমন সমর্থন পেয়েছেন সেটা তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাবেন না। প্রসঙ্গত, ভারতে অবস্থান করা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময় প্রকাশ্যে অভিযোগ করেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে অর্থ প্রদান করেছেন। মিস্টার ট্রাম্প প্রথম নির্বাচনে হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রেসিডেন্ট। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিলেন। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত চাই এবং বিস্তারিতভাবে এ বিষয়ে আপনাদের মতামতটা চাই যে আপনি কি চান এবং কি বলতে চান অবশ্যই একটু জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।